স্বাগত ৭১ জার্নালে। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান এবং দর্শক আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয়ে থাকে আমরা একে একে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সেই সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন এবং আমাদেরকে বিশ্লেষণগুলো জানান। এবং সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন ডেইলি টাইমস অফ বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। ইলিয়াস খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং প্রায় 2 সপ্তাহ পর আপনার সঙ্গে কথা হচ্ছে এবং অনেকগুলো বিষয় আসলে হাতে আছে, সেগুলো নিয়ে আমরা একে একে আলাপ করার চেষ্টা করব। এবং বলে রাখি দর্শক, এই আয়োজনের বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হবেন এবং আমরাও তাদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো এবং পর্যবেক্ষণগুলো জানার চেষ্টা করব। এবং ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বিএনপি দলীয় সাবেক এমপি নীলোফার চৌধুরী মনি এবং আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক এবং বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান। আপনাদের তিনজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি, সময়টা দিচ্ছেন। আশা করি আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলতে পারবো একটা দীর্ঘ সময় ধরে। আমি দর্শক যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আপনারা জানেন গেল বছরের 30 ডিসেম্বর বেগম খালেদা জিয়া পরলোক গমন করেন এবং একটি মহাকারের পরিসমাপ্তি ঘটে এবং এরপর আজকে 18তম দিনে এসে আমরা একটা নাগরিক সভাও দেখছি এবং সেই নাগরিক সভাতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে। সেটা একটু কথা বলতে চাই ইলিয়াস খান আপনার সঙ্গে। প্রথমত এটা যে একটা মহাকালের সমাপ্তি সেটা আমরা জানি এবং এটাও বলা হচ্ছে বেগম খালেদা জিয়া 42টা বছর ধরে বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষকে একাট্টা করার দায়িত্বটা পালন করে শারীরিকভাবে হয়তো পৃথিবীতে নেই কিন্তু আদর্শিকভাবে তিনি থাকবেন যুগের পর যুগ ধরে। অন্তত যারা আজকে অংশ নিয়েছিলেন নাগরিক শোক সভায় তারা প্রত্যেকে এই কথাটা বলেছেন। একটা লক্ষণীয় দিক যেটা আসলে আমি আপনার নজরে আনতে চাই, যেটা অনেকেই খেয়াল করেছেন, যে এই শোক সভার শ্রোতাদের একেবারে সামনের সারিতে আমরা স্ত্রী, সন্তান সহ পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত থাকতে দেখেছি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে, বিএনপি মহাসচিবকে আমরা দেখেছি, বিএনপি সিনিয়র নেতাদেরকে আমরা দেখেছি, কেউ কোনো কথা বলেননি এবং তারা আসলে নির্বাকভাবে কেবল শুনেছেন। এই যে পরিমিতি বোধ, মানে রাজনীতির যে কালচার, সেখান থেকে বেরিয়ে নাগরিক শোক সভা যে নাগরিক শোক সভায় পরিণত হয়েছে, আপনি আসলে কতদিন পরে দেখলেন এরকম? আমি আর কখনো দেখিনি, এরকম আপনার চোখে পড়বে না এবং আপনি লক্ষ্য করবেন খুব সুশৃঙ্খল একটি প্রোগ্রাম ছিল একদম। এবং জনাব তারেক রহমান তিনি সামনে বসছিলেন অনেকটা মন খারাপ করে, স্বাভাবিক, তার কারণ এটা হচ্ছে তার তো এই অর্থের পৃথিবীতে স্ত্রী কন্যা ছাড়া কেউ নেই। তার একটি ভাই ছিল, তিনি চলে গেছেন, সর্বশেষ তার মা ছিলেন যার সঙ্গে 17 বছরে 2বার বা 3বার দেখা হয়েছে। এটা তো তার জন্য খুব বেদনাদায়ক ছিল। তিনি এখন দেশে এসেছেন, রাজনৈতিক ডামাডোলের পর বাংলাদেশে নির্বাচন হবে সবাই আশা করছে, অনেক মানুষই ধারণা করছেন, বাংলাদেশের সাধারণ মানুষ, যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ধারণা করছেন, কিন্তু অনেকে এটা অস্বীকার করার জন্যই। কিন্তু বাট তার মা, যিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, 3বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং জনপ্রিয়তম নেত্রী ছিলেন, তিনি আজ নেই। এটা খুব বেদনাদায়ক। প্রোগ্রামটিতে অনেকে অনেক কথা বলেছেন, একটি কথা শুধু আমাকে, সব কথাই টাচ করেছে, বাট একটি কথা খুব সত্য বলেছেন, যে তার যে আদর্শ ছিল বেগম খালেদা জিয়া, সেটিকে আমরা যদি অনুসরণ করি সবাই, সেটিকে যদি ধারণ করি, এটি কথা আইন উপদেষ্টা বলেছেন, তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তার আদর্শ কী ছিল? তার ছিল দেশপ্রেম, সীমাহীন দেশপ্রেম। তিনি আধিপত্যবাদ বিরোধী ছিলেন, তিনি দুর্নীতি বিরোধী ছিলেন, তিনি নারী শিক্ষার পক্ষে ছিলেন, তিনি দেশে বৃক্ষরোপণের পক্ষে ছিলেন, আরও তার সবকিছু যদি আমি বলতে যাই, তিনি কিন্তু আপোষ করেননি। এবং আমি এই মনিয়াপা আছেন, আমরা যারা 90 দশকের শুরুতে বা 80 দশকের শেষ দিকে ছাত্র ছিলাম, তার এই আপোষের নেতৃত্বই কিন্তু আমাদের আকৃষ্ট করেছে। স্বৈরাচারের চোখে চোখ রেখে তিনি কথা বলেছেন, যে স্বৈরাচার অনেকে সন্দেহ করেন যে তার স্বামী হত্যার সঙ্গে জড়িত এবং 8 বছর 8.5 বছর দুর্বৃত্ত শাসন চালিয়েছেন, নানা প্রলোভন দেখানো হয়েছে, তাকে বারবার অ্যারেস্ট করা হয়েছে, নানাভাবে অত্যাচারের জন্য চালানো হয়েছে, বাট তিনি কিন্তু আপোষ করেননি। অনেক দল কিন্তু আপোষ করেছে, লং ড্রাইভে গিয়েছে, নানা কিছু আমরা শুনি, কেউ দেশ ছেড়েছে। হ্যাঁ, না আমি বলি, যেমন বলা হয়েছিল সিয়াসি নির্বাচনটা আমাদের চোখের সামনে একদম বলা হয়েছিল যে এরশাদের যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান,
লাল দিঘি ময়দানে শেখ হাসিনা বলেছিলেন। জি। কিন্তু তিনি ঢাকায় ফিরে পরদিনই এরশাদের সাথে নির্বাচনে চলে গেলেন। তিনি যদি নির্বাচনে না যেতেন তাহলে কিন্তু এরশাদের শাসনটা প্রলম্বিত হতো না। একদম। কিন্তু বেগম খালেদা জিয়া তিনি কিন্তু যাননি। তিনি বলেছেন না, এই স্বৈরাচারের অধীনে আমি নির্বাচনে যাব। আসলে এই রাজনৈতিক তার একক আন্দোলনে অন্য দল ছিল, বাট সেগুলো অনেক ছোট ছোট দল। তার এই একক আন্দোলনের কারণে স্বৈরাচারের সাথে কিন্তু পতন হয়েছিল। এবং তার রেজাল্ট দেখেছেন যে অনেকেই কিন্তু ভাবেননি যে 91-এ বিএনপি ক্ষমতায় আসবে, কারণ নানা লড়াই সংগ্রাম করতে করতে বিএনপি নেতা কর্মীরা ক্লান্ত ছিলেন। অনেক কিন্তু ধারণা করেন যে বিএনপি ক্ষমতায় আসবে। একদম। এবং আওয়ামী লীগের সভানেত্রী তখন বলেছিলেন যে বিএনপি 10টা সিটও পাবে না, বাট তিনি কিন্তু সরকার গঠন করেছেন। এই ভূখণ্ডে তিনি আসলে আমরা মহিলা প্রধানমন্ত্রী এটা হয়েছেন। আসলে মানে আজকে ঠিক এই মুহূর্তে বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয় এই অর্থে যে ওনার রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা এবং অনেক আগে থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেটার কথা মাথায় রেখেই বোধহয় আজকে নাগরিক সমাজের সবাই একটাই কথাই বলেছেন যে বেগম খালেদা জিয়ার যে আদর্শ সেটা আসলে ধারণ করতে পারলে বাংলাদেশটা আসলে গড়া সম্ভব, যেটা আসলে আমরা কল্পনা করছি। আমরা একটু নীলোফার চৌধুরী মনি আপনার কাছে আসি। দুটো বিষয় আসলে বিএনপির জন্য আজকে পীড়াদায়ক। এক তো নাগরিক যে শোক সভা, সেখানে আসলে বিএনপি চেয়ারপারসনকে স্মরণ করা এবং সেই সময়ের কথাটা চিন্তা করে নিশ্চয়ই শোকাবহ ছিলেন নেতা নেত্রীরা। এর মাঝখানে আমরা খবর পেয়েছি ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনী অফিস উদ্বোধনের সময় ছুরিকাঘাতে নজরুল ইসলাম নামে বিএনপির বিদ্রোহী প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন। মানে নির্বাচনের আগ দিয়ে এসে যে পরিস্থিতি তৈরি হচ্ছে নেতাকর্মীদের সাথে, আজকে নাগরিক শোকসভায় যেই প্রত্যয়টা নেওয়া হলো, এই দুটো তো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আমরা একটা নতুন বাংলাদেশের কথা চিন্তা করছি, বেগম খালেদা জিয়া চলে যাওয়ার শোকটাকে শক্তিতে রূপান্তরের কথা বলছি, এদিকে আসলে নেতাকর্মীরা খুন হচ্ছে। আপনি আসলে কি বলবেন রাজনীতিবিদ হিসেবে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, আজকের যে প্রোগ্রামটা অত্যন্ত গুরুগাম্ভীর্য একটা প্রোগ্রাম ছিল। সম্পূর্ণ সময়টা আমরা আমাদের গণতন্ত্রের প্রতীক, আমাদের মায়ের মতো, আমাদের যে কোথায় তার অবস্থানটা, এটা আসলে আমরা বুঝিয়ে উঠতে পারবো না। ওনার এমন একটা অনুষ্ঠানে কোন দিক দিয়ে যে 2-2.5 ঘন্টা চলে গেছে আমরা বুঝতেও পারিনি। এতটা শোকাবহ একটা সময়। এই সময় যখন এই কথাটা আপনি যেটা বললেন, পরেই যখন আমরা এটা শুনলাম বা নেটে দেখলাম, তখন অবাক যতটা হয়েছি, তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যারা রাজনীতি করি তাদের আসলে মানে ধৈর্য, আমাদের মানে আমরা মুখে বলি যে আমরা গণতন্ত্রের জন্য আমরা এই করব সেই করব সবকিছু, কিন্তু নিজের টুকু না পেলে আমরা যে কোথায় গিয়ে দাঁড়াই, আমাদের মনুষ্যত্ব যে কোথায় যে দাঁড়ায়, এটা হচ্ছে তার প্রমাণ। আজকে দেখেন, আমি আপনার সামনে কথা বলছি, আমিও তো মনোনয়ন পাইনি। এই 17 বছর দলকে দেওয়ার জন্য আমার মনে হয় না যে হেন কিছু বাদ ছিল, যে রিস্কের মধ্যে একদম বাঘের মুখে যাওয়া থেকে শুরু করে সবকিছুই করেছি। কিন্তু এই যে এইখানেই প্রমাণ হয় যে মানে অরিজিনাল যারা দলকে ভালোবাসে তারা এই কাজগুলো করতে পারে না। হ্যাঁ, কষ্ট পায়, অস্বীকার করব না, কিন্তু এই কাজগুলো করতে পারে না। আজকে যিনি বা যারা স্বতন্ত্র দাঁড়িয়েছে এটাও যেমন ঠিক না, যারা তাদের প্রার্থী মানে তাদের কাজ করছে, তাদের ছুরিকাঘাত করেছে, হতে পারে যে কোনো পলিটিক্যাল লোক, কি হতে পারে অন্য দলেরও হতে পারে এই সুযোগটা নেওয়া, বা নিজের দলেরও হতে পারে। তারা কিন্তু দিন শেষে কিন্তু রাজনীতিক পরিচয় তাদের, রাজনৈতিক দল। আমি যদি আপনার অনুমতি নিয়ে একটু থামাই, যেহেতু কথা বলতে বলতে রাত 12টা বেজে গেছে, একটা শিরোনাম তো দর্শকদেরকে জানাতে হবে। আমি সেটা জানিয়ে এবং আপনাদের তিনজনের সঙ্গে তখন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। দর্শক, আপনারা আছেন একাত্তর জানালে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। নীলোফার চৌধুরী মনি, আপনাকে থামিয়েছিলাম, ওখান থেকে একটু শুরু করবেন। ময়মনসিংহের ইস্যুটা নিয়ে কথা বলছিলেন। জি। তো আমরা এখান থেকে বলতে চাই যে অন্য কেউ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এই কাজটা যে করে নাই এটাও বলা যাবে না। এটা আসলে তদন্ত সাপেক্ষে, এবং আমরা আশা করব যে খুব তাড়াতাড়ি এই দোষী সাব্যস্তকারী ব্যক্তিরা যেন অ্যারেস্ট হয়। যে 2 জন অ্যারেস্ট হয়েছে তারা যদি সত্যিকার অর্থে দোষী হয়, তাদের শাস্তি আমরা দাবি করছি।
এবং আমরা বারবার যে কথাটা বলছিলাম বর্তমান সরকারকে, যে নির্বাচনের পূর্ব শর্তগুলো কোনোটাই ওইভাবে পালিত হচ্ছে না। তার মধ্যে প্রথম এবং প্রধানতম শর্ত হচ্ছে এই যে আপনার অস্ত্র, এই যে ইল্লিগাল অস্ত্র, খোয়া যাওয়া অস্ত্র, এই অস্ত্রগুলো কোনোটাই সরকার বের করতে পারে নাই। সরকার যেটা চাইলে বের করতে পারতেন। এবং এই যে এইখান থেকে আমরা আশঙ্কা করছি যে মাত্র 22 তারিখের পর থেকে কি হবে আমরা জানি না। 20 তারিখের পর থেকে, যখন 22 তারিখ থেকে যখন ভোট প্রচারণায় মানুষ সবাই নামবে, প্রার্থীরা, তারপরে কি হবে আমরা জানি না। আমরা চাই যে কথাটা আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক সভায় হয়েছিল, যে শোককে শক্তিতে পরিণত করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন বাংলাদেশ চেয়েছিলেন, চাইতেন, যে গণতন্ত্রের জন্য উনি নিজের জীবনকে বিপন্ন করেছেন একটা ফ্যাসিস্টের কাছে, সেইভাবে আমরা আমাদের সামনের দিনে তার সমস্ত কাজগুলোকে আমরা সম্প্রসারণ করতে চাই এবং সেই মতো আমরা গণতন্ত্রকে সম্প্রসারিত করতে চাই। সেইখান থেকে আমরা বলতে চাই যে সামনের এই নির্বাচনটা হোক শক্তিতে পরিণত, সামনের এই নির্বাচনটা হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে চিন্তায় মননে ছিলেন যে গণতন্ত্র, সেই গণতন্ত্র মুক্তি পাক। এই গণতন্ত্র মুক্তি পাওয়ার জন্য সবাই মিলে আমরা কাজ করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন সার্বজনীন নেতৃত্বে পরিণত হয়েছিলেন শুধুমাত্র গণতন্ত্রকে ভালোবাসার জন্য, গণতন্ত্রের জন্য কাজ করার জন্য, সেই কাজটা জিয়ে রাখতে চাই বাংলাদেশের আগামী দিনের গণতন্ত্রকে সমুন্নত রাখতে। এটাই আমরা প্রত্যাশা করছি। আপনার এই প্রত্যাশা নিয়ে এই অংশের অন্তত এই আলাপটুকু আমরা থামালাম। এরপর আরো অনেক কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে একটু কথা বলবো। ইলিয়াস খান, আপনি তো আমাদের সঙ্গে আছেন। আমি অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার কাছে আসবো। তার আগে বেশ কিছু বিষয় আসলে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে, সেগুলো একটু একসাথে নিয়ে তারপর আপনার কাছে আসার চেষ্টা করি। শায়েখ তারিক, আপনার সঙ্গে এই তো গেল 2-3 দিন আগে কথা হচ্ছিল, 3 দিন আগে কথা হচ্ছিল, এবং আপনি খুব চমৎকার করে পারস্পরিক শ্রদ্ধাবোধ রেখে স্পষ্ট করে আপনাদের দিক থেকে যে অভিযোগগুলো ছিল সেগুলো জানিয়েছিলেন, যেগুলোর মধ্যে বলছিলেন যে ক্ষমতার জন্য শরিয়া আইন থেকে জামাতে ইসলাম অনেকটাই সরে গেছে, তারা জাতীয় পার্টির মতো আচরণ করছে এবং একটা অবিশ্বাস তৈরি হয়েছে, আরও নানা কিছু। আজকে বলা হয়েছে জামাত ইসলামীর যিনি আমির, তিনি আসলে ইসলামী আন্দোলনের আমিরকে কটাক্ষ করেছিলেন, এবং কটাক্ষ করার ইস্যুটা ছিল 9 ডিসেম্বর প্রথম আলো যে জরিপটা ছিল, সেই জরিপে ইসলামী আন্দোলনের যে আসন সংখ্যা বা জনপ্রিয়তার যে স্ট্যাটিস্টিক্স, সেই সংখ্যাটা খুব কম ছিল, সেটাকে সামনে এনে একটা ইঙ্গিত দিয়েছিলেন, একটা অভিযোগ আপনাদের পক্ষ থেকে করা হচ্ছিল। একটু বলবেন আসলে এই সমস্ত অভিযোগের ভিত্তিতে আপনারা যাচ্ছেন না, এটা আজকে জানিয়ে দিলেন আপনারা, কোনো ব্যাখ্যা শেষ মুহূর্ত পর্যন্ত কি জামাত ইসলামের পক্ষ থেকে পেয়েছিলেন, বা দ্বিতীয়বার আপনাদের 11তে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা কি আছে? ধন্যবাদ আপনাকে। যারা এই আলোচনায় যুক্ত রয়েছেন সেই আলোচকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সঙ্গে যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানটি দেখছেন সেই সমস্ত দর্শকদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। জি, আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নের উত্তরে আমি একটি কথাই বলতে চাই। দেখুন, আমাদের জীবনের কোনো উদ্যোগই সব উদ্যোগ যে সফল হবে এর কোনো গ্যারান্টি নেই। আমরা ব্যবসায়িক অনেক উদ্যোগ গ্রহণ করি, সব উদ্যোগ সবসময় সফল হয় না, কিন্তু তার মানে কি এই যে আমাদের যে উদ্যোগটা নিয়েছিলাম সেই উদ্যোগটা আমাদের জীবনের কোনো কালিমালিপ্ত অধ্যায় না, কালিমালিপ্ত অধ্যায় না। এই ঠিক তেমনি ভাবে রাজনীতিতে কখনো কখনো কোনো উদ্যোগ গ্রহণ করা হয়, হয়তো সেই উদ্যোগ কখনো সফল হয়, কখনো সফল হয় না। আমাদের এই উদ্যোগটা সফল হয়নি আমরা মনে করছি, এই কারণে আমরা অন্যদেরকে বিষোদ্গার বা অন্যদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করতে চাই না। আমরা 10 দলীয় যে এখন সমঝোতা বা জোট যাই বলি না কেন যেটা আছে, তাদের প্রতি শুভকামনা জানাচ্ছি। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি 3টি বিষয়ে আমরা সমাধান চেয়েছিলাম। 1 নম্বর হচ্ছে আদর্শিক, 2 নম্বর হচ্ছে রাজনৈতিক, এবং 3 নম্বরটা হচ্ছে আত্মসম্মানের প্রশ্ন। আমাদের যুগ্ম মহাসচিব অত্যন্ত যৌক্তিকভাবে এই বিষয়গুলি তুলে ধরেছেন, অন্যের প্রতি শ্রদ্ধা এবং সম্মান বজায় রেখে। আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করেছি, কিন্তু সেটা সফল হয়নি, যার কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা যেহেতু একটি আদর্শিক রাজনৈতিক দল, আমরা একটা আদর্শকে উপস্থাপন করি এবং সেটা বিশ্বাস করি, অতএব সেই আদর্শ ব্যতিরেকে কোনো সেকুলার দলে, সেকুলার জোটে যুক্ত হওয়ার কোনো সঙ্গত কারণ আমাদের কর্মীদের সামনে আমরা উপস্থাপন করতে পারবো না।
এবং জনগণকে আমরা বিভ্রান্ত বা প্রতারিত করতে পারবো না। কেননা আপনারা জানেন এই সমঝোতার উদ্যোগটাই গ্রহণ করা হয়েছিল ওয়ান বক্স পলিসি, মানে ইসলামের পক্ষে যারা আছেন তাদের ভোটগুলি এক বাক্সে পড়বে। এখন ইসলাম যখন উপেক্ষিত এবং ইসলাম যখন এখান থেকে আলাদা হয়ে গেল, এটা যখন আলোচনাই নাই, আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল যে মানে সাংবাদিক সম্মেলন হলো, সেখানে সবদলীয় শীর্ষ নেতাদের একটা সম্মতিপত্র আছে। সেই সম্মতিপত্রে 3টি বিষয়কে উল্লেখ করা হয়েছে এই জোটের। 1 নাম্বার 300 আসনে একক প্রার্থী দিয়ে বিজয়ী হওয়া, 2 নাম্বার জুলাই স্পিরিটের ভিত্তিতে পরবর্তীতে দেশ পরিচালনার জন্য উদ্যোগী হওয়া, 3 নাম্বার সেটি হচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে জনমত তৈরি করা। আপনি লক্ষ্য করেছেন 3টি উদ্দেশ্য সেখানে বর্ণিত হয়েছে, যেখানে ইসলামী আদর্শ বা ইসলামী আইনের ব্যাপারে যে আমরা একত্রিত হয়েছিলাম সেই বিষয়টি একেবারেই সেখানে নেই। এবং সঙ্গতভাবেই এবং যৌক্তিকভাবেই এই একটা সহযোগী দল যেটা এনসিপির একজন নেত্রী, যিনি গতকাল সাংবাদিক সম্মেলনে মোহতারাম জামাত আমিরের ঠিক পেছনেই বসা ছিলেন, মুনিরা, তিনি ওনার ফেসবুক পোস্টে একটা চমৎকার কথা বলেছেন। এই দলটি, এই জোটটি বা এই নির্বাচনী যে জোট হয়েছে, এটি কোনো আদর্শিক জোট নয়, একেবারে স্পষ্ট এবং মানে করে উনি বলেছেন। এবং এনসিপি কোনো আদর্শিক দল নয়। তো অতএব আমার মনে হয় যে আমরা একে অপরের প্রতি কোনো আক্রমণাত্মক মনোভাবের কোনো প্রয়োজন নেই। আমরা ওই জোটের প্রতি বা ওই শুভকামনা রইল, তারা ভালো করুন, তারা দেশের জন্য কল্যাণকর কিছু আনুন, এটা আমাদের প্রত্যাশা থাকবে। এটা খুব চমৎকার একটা কথা বলেছেন আপনি। মানে রাজনীতির মধ্যে সমঝোতার চেষ্টা হবে, সেই চেষ্টা না হওয়া বা ব্যর্থ হওয়ার উদ্দেশ্য এটা না যে এক দল আরেক দলকে আক্রমণ করবে। অন্তত নতুন বাংলাদেশে যেটা কথা বলি, সেই কালচারটা এখানে থাকবে না। একটা ছোট্ট বিষয় একটু বলবেন, আদর্শিক যে পয়েন্ট আপনি বললেন 3টা, আদর্শিক, রাজনৈতিক এবং আত্মসম্মান। আদর্শিক জায়গাটা কি এটা যে শরিয়া আইনটা কার্যকর করতে হবে, কিন্তু সেই জায়গা থেকে জামাত ইসলামী সরে এসেছে যে অভিযোগটা দেয়া হলো? না, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, তারা আমাদের সম্মানিত ভাই যিনি জামাতের প্রতিনিধি এখানে উপস্থিত আছেন, অ্যাডভোকেট আতিকুর রহমান, ওনারা কিন্তু ওনাদের জন্মলগ্ন থেকে একটি স্লোগান দিয়েছেন, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। ওনারা যখন মানে এই বিষয়ে যখন ওনাদেরকে প্রশ্ন করা হলো, ওনারা স্পষ্ট এবং ব্যর্থহীন কণ্ঠে ওনারা বলেছেন বলে ওই যে খ্রিস্টান প্রতিনিধি দলের একজন মহিলা এবং ওনাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, ওনারা এই বিষয়টা ব্যর্থহীন ভাবে স্পষ্ট করেছেন আমাদের সামনে যে না, ওনারা এরকম কিছু ভাবছেন না, ওনারা প্রচলিত যে আইন আছে তার মাধ্যমে ওনারা দেশ পরিচালনা করবেন। তো এটা বুঝতে পেরেছি আপনাদের জায়গাটা একদম হওয়ার যে মূল কারণ, একত্রিত হওয়ার যে মূল পয়েন্টটা ছিল, মূল পয়েন্ট এটা ছিল যেটা আপনি আগের দিনও বলেছিলেন, এবং আপনাদের দিক থেকে যে প্রতিনিধি গতকালও ছিলেন তিনিও একই ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ আপনাদের জায়গায় ইসলামী দলগুলো যেহেতু শরিয়া আইন এটা অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় এবং এই জায়গাতে ইসলামী দলগুলো সাধারণত কোনো বিভেদ তৈরি করে না, সেই জায়গাটা বারবার আপনারা বলার চেষ্টা করেছেন। আমি একটু যুক্ত হতে চাই অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার সঙ্গে, এবং আপনার কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করে রাখি, কারণ আপনার কথা বলার মাঝখানে আমি হয়তো একটু বিরতিতে যেতে পারি। তারপর আপনি যেগুলো শুনলেন, প্রথমত জামাতের বিরুদ্ধে একটা বড় অভিযোগের জায়গা ছিল, আপত্তির জায়গা ছিল ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যে আপনারা শরিয়া আইন থেকে অনেকটাই সরে গেছেন, ক্ষমতার জন্য সরে গেছেন, এবং আপনাদের দিক থেকে আসলে যে স্টেটমেন্টটা ছিল বা যে স্লোগানটা ছিল আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এই বক্তব্য থেকে আপনারা বিচ্যুত হয়ে গেছেন, অনেকটা জাতীয় পার্টির মতো আচরণ করতে শুরু করেছেন, একটা অবিশ্বাস দানা বাঁধছে। যদি আপনার দিক থেকে একটু ব্যাখ্যা দিতেন, আপনাদের ভোটারদের জন্য হলো উচিত। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন, সবাইকে আমাদের শুভেচ্ছা, সালাম। আমাদের ইফতেখার তারিক ভাই ওনার জায়গা থেকে ওনার বক্তব্য দিয়েছেন। আমি মনে করি এই সমস্ত বক্তব্য হচ্ছে এখন কিছুটা রাজনৈতিক, কারণ আপনারা সবাই জানেন যে টানাপোড়েনটা কি নিয়ে হয়েছিল। মূলত টানাপোড়েনটা হয়েছিল আসন সমঝোতা নিয়ে, এবং এই যে আমাদের 8 দলের যে আগে 11-10 দল হয়েছে এখন, যা নির্বাচনী সমঝোতা ছিল, কোনো জোটও কিন্তু হয় নাই, কিংবা এই জোটের কোনো লক্ষ্য ছিল শরিয়া আইন বাস্তবায়ন করা, এটাকে আপনারা জেনেছেন কখনো? আমরা দেখেছি 5 দফা দাবি নিয়ে আন্দোলন হয়েছে এবং সেটার ভিত্তিতে বিভাগীয় পর্যায়ে সমাবেশ হয়েছে। আমরা কোথাও শুনি, এখানে তো আরো 2 দল ছিল, এখানে আপনার ডেভেলপমেন্ট পার্টি ছিল, জাকপা ছিল না সেখানে? এই নিয়ে তো আমরা চলছি। আমরা একটা নতুন বাংলাদেশে
একটা কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য আমরা সংগ্রাম শুরু করেছিলাম। এখন আসলে মূলত সমস্যা হচ্ছে আসন সমঝোতা নিয়ে। যেহেতু নানাভাবেই এই জোটটাকে আমরা জনগণের ম্যান্ডেট পাওয়ার জন্য উপযুক্ত করার চেষ্টা করেছিলাম, মূলত ওই জায়গাতেই সমস্যা। বাকিগুলো ওনারা এখন একটা ব্যাখ্যা দেওয়া লাগবে জনগণকে, তো ওই ব্যাখ্যা দিয়ে পিছু টান দিচ্ছেন যে আমরা শরিয়া আইন চাই। শরিয়া আইন জামাত ইসলামী চাইবে না কেন? কিন্তু স্যার প্রক্রিয়াটা কি? একটা দেশের শরিয়া এস্টাবলিশমেন্টের তো প্রসেস আছে, সেই প্রসেসে আপনাকে যেতে হবে। জামাত ইসলামী আমরা বলেছি আমাদের একটা আধুনিক ইসলামিক কল্যাণ রাষ্ট্র আমরা করতে চাই, সেটা প্রক্রিয়া, সেটা ধারাবাহিক প্রক্রিয়াতে। কিন্তু কোন দল আমরা আসলে শরিয়া আইন কায়েম করেই ফেলবো এরকম ঘোষণা আগে দিকে বর্তমান রাজনীতি করা যায় বলুন আপনি? আর জামাত ইসলামী, আমরা তো ইসলামী আদর্শের উপর আমরা আছি। দেখুন, ইসলামী আদর্শকে মানতে গিয়ে তো আমাদের নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছেন না? ইসলামী আদর্শ লালন করার কারণে আওয়ামী লীগ আমাদের 5 নেতা কর্মীকে শহীদ করেছে। এখন যদি এই অভিযোগ আমাদের বিরুদ্ধে দেওয়া হয় আমরা মানে আদর্শ থেকে দূরে সরে গিয়েছি, এটি আসলে সঠিক কোনো মানে বক্তব্য নয়, বরং জনমনে একটা বিভ্রান্তিকর তথ্য জামাত ইসলামীকে নিয়ে। আমরা আমাদের জায়গায় সঠিক আছি। এই জায়গাটাতে আমার সঙ্গে যেহেতু সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান আছেন, আপনার কথার কিছু পয়েন্ট হয়তো তিনি নোট করেছেন, কিছু হয়তো জানতে চাইবেন। জি, আমি একটি জানতে চাই, আমরা নানা প্রশ্ন বিভিন্ন জায়গায় উত্থাপিত হয়। জি, আপনি যে বলেছেন, উনি যে বললেন যে আদর্শ একটা দলটি আদর্শ নিয়ে তারা রাজনীতি করতে চায়, বাট আপনাদের দলের গঠনতন্ত্র বা যেসব নিয়মকানুন আছে তার মধ্যে একজন বিধর্মীকে যে নমিনেশন দিয়েছেন আপনারা দুজন, এটি কি সাংঘর্ষিক কিনা না ঠিক আছে, কি বলবেন আপনি? না, ঠিক আছে, আমাদের দলের গঠনতন্ত্রে আছে যে কোনো ব্যক্তি যারা আমাদের সাথে একমত হন তারা দলের সদস্য হতে পারবেন, সেই হিসেবে উনি দল থেকে প্রতিনিধিত্ব করেছেন। না, একমত কিভাবে হবে? আমরা তো এক আল্লাহ বিশ্বাস করি, আমরা যারা মুসলিম তারা তো এক আল্লাহ বিশ্বাস করি, কিন্তু তারা তো অনেক ঈশ্বরে বিশ্বাস করেন। তা এটা আমাদের ধর্ম বিশ্বাসটা আলাদা। হ্যাঁ, তাহলে আপনি কিভাবে বলবেন যে আপনাদের আদর্শ? কিন্তু সেটেল ইস্যু, এটি এখানে আনার প্রয়োজন। ইতিমধ্যে এটা আলোচনা হয়েছে অনেকবার, হয়েছে না? জামাতের গঠনতন্ত্রে সেটা অ্যালাউ করা বলেছি আমরা, আজকে ইস্যু তো সেটা নিয়ে না। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমরা এই আলাপে থাকি। জি, আসন নিয়ে বলছিলেন। যেটা আমরা বলছিলাম যে এখানে মূলত আসন সমঝোতা নিয়ে ওনাদের হয়তো প্রত্যাশা বেশি ছিল, নানা কারণে যেহেতু অনেকগুলো দল একসাথে, সবাইকে নিয়ে তো আমাদের চলতে হবে, সেই জায়গাতে হয়তো কোনো কারণ ওনাদের প্রত্যাশা জায়গাতে যেতে পারেননি বলে ওনারা কথা বলবো। দেখুন, আচ্ছা, বাকি দল এখানে আছে না? ধরে নিলাম আমরা আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, এখানে আরো তো 5টা ইসলামী দল এখানে আছে, তারা কি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন? মামুন হলাকে দল এখানে আছে না? তো এমন তো হয় না যে সব ইসলামী দল এখান থেকে চলে গিয়েছেন, ওনারা গিয়েছেন ওনাদের পার্টিকুলার কোন একটা বিষয় নিয়ে, বাকি সবগুলো দল এখানে আছেন এবং 10 দল। আমি আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। আপনি যেটা আসলে যেগুলো ইসলামী দল, হ্যাঁ, আপনি আসলে মোটা থেকে যেটা বলতে চাচ্ছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, সেটা হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে এই আদর্শিক, রাজনৈতিক, আত্মসম্মান এই কথাগুলোর জন্য না, মূলত আসন সংক্রান্ত সমঝোতা না হওয়ার কারণেই তারা আলাদা হয়ে গেছে। ওটাই মূল কথা, আমরা এটাকে অ্যাভয়েড করতে চাচ্ছেন। তাহলে একটা বিষয় যদি আপনি বলেন তাহলে আমি সাহেব থেকে তারিখের কাছে যাব। সেটা হচ্ছে যে আপনাদের আমির তিনি বলেছেন স্পষ্ট করে যে আপনারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন, এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে কথা বলে তিনি জানিয়েছিলেন, এবং সেই খ্রিস্টান সম্প্রদায়ের একজন সম্মানিত নারী তিনি স্পষ্ট করে বলেছেন আমরা আশ্বস্ত হয়েছি যে জামাতের আমিন শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না, এই ওয়াদা তিনি করেছেন, এজন্য আমরা আশ্বস্ত হয়েছি। এর কি কোনো ব্যাখ্যা দিবেন যে শরিয়া আইন আপনারা? দেখুন, ওই বক্তব্যের পরে কিন্তু জামাত ইসলামী বক্তব্য দিয়েছে না, ওই বক্তব্যের ওই সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিয়েছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল। কি ব্যাখ্যা দিয়েছেন? বলেন যে আমাদের যে প্রচলিত আইনি কাঠামো আছে, এই আইনি কাঠামোর ভিত্তিতে রাষ্ট্র চলবে, এবং এখানে যেগুলো শরিয়ার সাথে সাংঘর্ষিক হবে সেগুলো বিশেষজ্ঞরা আলাপ আলোচনা করে জনগণকে সাথে নিয়ে, জনগণের মতামতের বাইরে আমরা সেখানে করব না। দেখুন, শরিয়াটা তো মানুষকে তাকে আগে প্রস্তুত করে, মানুষকে ধাপে ধাপে আপনি মানুষকে তৈরি করবেন, মানুষের মনস্তাত্ত্বিক জায়গা আপনি সেখানে তৈরি করবেন, মন জয় করবেন, কাউকে জোর করে। আচ্ছা, তারপরে মূলত জামাত ইসলামীর এটা স্ট্র্যাটেজি হবে যে আপনারাও শরিয়া আইন চান, কিন্তু এটা হুট করে চাপিয়ে দিতে চান না, মানুষকে ধীরে ধীরে অভ্যস্ত করে তারপর সেটা বাস্তবায়ন করতে চান। মানুষ মনে করে মানুষকে সাথে নিয়ে আমরা করব, মানুষ এটাকে আপন করে গ্রহণ করে নেবে, স্বেচ্ছা গ্রহণ করবে,
তার আচ্ছা। ভিতরে আস্তে শরীর কাঠামো ঠিক আছে, আমি আপনার প্রশ্ন- আমরা এসে শরিয়া কায়েম করে ফেলবো, হ্যাঁ। এই ধরনের স্ট্র্যাটেজি আমরা বিশ্বাস করি না। আপনার বক্তব্য স্পষ্ট। আমি 60 থেকে তারিখ আপনার কাছে আসবো একটি বিরতির পর ফিরে এসে আপনার কাছে প্রশ্নটা করে রাখতে চাই। সেটা হচ্ছে আসলেই আদর্শিক রাজনৈতিক কিংবা আত্মসম্মানের ইস্যু নাকি আসন সমঝোতা ঠিকঠাক হয়নি বলে। এবং আমি নীলোফার চৌধুরী মুনি আপনাকেও একটা প্রশ্ন করে রাখতে চাই। বলা হচ্ছে 10 দল যখন এক হয়ে গেল, বলা হলো যে জুলাইয়ের পক্ষের শক্তিগুলো আমরা এক হলাম, বিএনপি কি তাহলে জুলাইয়ের বিপক্ষের শক্তি কিনা? আমি এই প্রশ্নটা করে রাখলাম, নিশ্চয়ই বিরতির পর ফিরে এসে আমরা আলাপ করবো। দর্শক, আপনারা আছেন 71 জানালে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। 71 জানালে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আমার অতিথিরা আছেন। 60 থেকে তারিখ আপনি শুনছিলেন, বিরতির আগে অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার বলার প্রত্যেকটার উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এবং একটা বিষয় তিনি বলার চেষ্টা করেছেন যে আদর্শিক কিংবা অন্যান্য যেই জায়গাগুলো আছে রাজনৈতিক বা আত্মসম্মান, এটা ইস্যু না, মূল ইস্যু আসনটা ঠিক সমঝোতায় হয়নি দেখে আপনারা চলে গেলেন। এবং দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে জামায়াতে ইসলামী জোরপূর্বক আসলে শরিয়া আইন চাপিয়ে দিতে চায় না, মানুষদেরকে অভ্যস্ত করা, উদ্বুদ্ধ করা, এরকম একটা ইস্যু নিয়ে তারপর তারা এগোতে চায়। একটু ব্যাখ্যা যদি দিতেন। যে আমি বিনয়ের সাথে বলবো যে আমাকে একটু সময় দিবেন, কারণ একটু নিরবচ্ছিন্নভাবে বিষয়টাকে ব্যাখ্যা না করলে ভুল বুঝাবুঝির অবকাশ থাকতে পারে। জি। যাই হোক, আমার প্রিয় ভাই যে প্রশ্ন করেছেন, যে প্রথমত তিনি যে প্রশ্নটি করেছেন যে ইসলাম নিয়ে কোনো কথা কি আগে হয়েছিল? হ্যাঁ, ইসলামের ভিত্তিতেই এই সমঝোতাটা হয়েছিল। আপনাদের সকলের মনে থাকার কথা, দর্শকদের মনে থাকার কথা, ইসলামের যারা আমরা ইসলামের ভোটগুলিকে এক বাক্সে আনবো, এখন কি এটা কোথাও আলোচনায় আছে? নাই তো। বরং এখন হয়ে গেল কি, এটা হচ্ছে যে 300 আসনে ক্ষমতায় যাওয়ার বিষয়। তো শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক সেকুলার জোটের করতে হলে আমাকে কেন এই কাঠখড় পোড়াতে হলো? যাই হোক, তারপর তিনি আরেকটি ব্যাখ্যা দিয়েছেন, ইহসানুল মাহবুব জুবায়ের, ওনাদের সম্মানিত বোধহয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, তিনি নাকি ব্যাখ্যা দিয়েছেন। আমার সম্ভবত আমার প্রিয় ভাই আতিকুর রহমান ভাই হয়তো মানে পুরো জিনিসটা দেখেন নাই, আমি এটা বারবার দেখেছি। উনি কোথাও এটা বলেন নাই ধাপে ধাপে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করবো, স্পষ্ট স্বচ্ছভাবে বলেছেন যে আমরা প্রচলিত আইন অনুযায়ী দেশ পরিচালনা করবো। এটা তো নেটে আছে, আপনারা দেখুন, দর্শকরা দেখুন, দর্শকরা দেখছেন, আমিও দেখছি। আচ্ছা, তারপর আসছেন যে আমরা আসন সমঝোতার কারণে বের হয়ে গেছি। একটা চমৎকার কথা বলেছেন ওনারা শেষ আলোচনার সময়। ওনারা একটা জরিপকে সামনে নিয়ে এসেছিলেন, একটি বিশেষ পত্রিকা আমার দেশে প্রকাশিত একটি জরিপে তারা দেখিয়েছিলেন যে বিএনপি এবং তাদের সম্ভাবনা পার্সেন্টেজ প্রায় সমান সমান, আর এনসিপি যোগ করলে তারা বিএনপির চাইতে 6% বেশি হয়ে যায়। তাহলে তারা বলছেন যে তাহলে আপনাদের অবস্থান কোথায়? এই জরিপে যদি মানদণ্ড হয় তাহলে আমাদের ছাড়াই তো তারা ক্ষমতায় যেতে পারেন, এবং আমরা মানে কামনা করি আমাদেরকে ছাড়াই তারা মানে একচ্ছত্রভাবে মানে একেবারে 250 আসনে তারা আগামীতে ক্ষমতায় যান, এটা আমরা প্রত্যাশা করতেই পারি ওনাদের আলোচনা অনুযায়ী। আমরা বলেছিলাম আমাদের আত্মসম্মান বোধ, আমরা বলেছিলাম যদি আমাদেরকে আসন দেয়াটা আমাদের করুণার কারণে হয়, তাহলে করুণার রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ করে না। প্রয়োজনে আমরা আমাদের মাঠের রাজনীতি অব্যাহত রাখবো, কিন্তু করুণার রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ করবে না। কিন্তু আমরা যখন শুরু থেকে ফলো করছিলাম আপনাদেরকে, যে দুটো দল 8টা থেকে 6টা থেকে 8টা, তারপর 11টা হলো, এই যে জার্নি, এই জার্নিতে আমরা কেবল শুনছিলাম আসন সংখ্যা 40টা, 45টা, 50টা এরকম, কিন্তু শরিয়া আইন এই ইস্যুটা বা এই শব্দটা শিরোনামে আমরা শুনতে পারলাম। এটা বোধহয় 2 সপ্তাহ মতো হবে। এটা আমি একদম স্পষ্ট করে বলে দিই, এটা আমাদের আতিক ভাই আরো ভালো জানবেন, আমার মতোই জানবেন। যখন আমাদের সাথে কোনো আলোচনা ছাড়া যখন এলডিপি, এনসিপি এবং অন্যান্য দলগুলিকে যখন একত্রিত করা হলো, তখন তাদের কিছু চাহিদা ছিল। তাদের চাহিদাটা হলো যে তারা স্পষ্টই আগে বলেছে তারা কোনো ইসলামী জোটে তারা যাবে না। অতএব ইসলামী জোটের সেই লেবাসটা খুলে ফেলাটা প্রয়োজন ছিল। সেটা কিন্তু আমাদের টেবিলে বসে এই সিদ্ধান্ত করে তাদেরকে আনা হয় নাই এবং তাদেরকে আসন বরাদ্দ দেওয়া হয় নাই। আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এখানে আমি শরিয়া আইনের বিষয়ে আরেকটা বিষয় আপনি বলেছেন,
শুধু খ্রিস্টান প্রতিনিধি দলের সাথেই কি এই আলোচনা হয়েছে? অনেক ডিপ্লোম্যাটদের সাথেও কিন্তু আলোচনার সময় তারা স্বচ্ছ করে স্পষ্ট করে বলেছেন যে তারা শরিয়া আইনে দেশ পরিচালনা করবেন না। এই পর্যায়ে আমি একটু ইতিহাসের জায়গায় যেতে চাই, আমার কোনো উদ্ধৃতি দিব না। আমি আমাদের প্রিয় আতিক ভাইয়ের জামাতে ইসলামীর সাবেক আমির জনাব অধ্যাপক গোলাম আজমের জীবনে যা দেখলাম, এই বই থেকে একটা উদ্ধৃতি দিতে চাই। আমি সংক্ষিপ্ত করে ছোট্ট করে বলছি। সেই বইয়ে বলা আছে যে 7টি দল নিয়ে 72-73 সালে জেলখানায় বসে বিভিন্ন নেতৃবৃন্দ এক সিদ্ধান্ত নিলেন যে তারা আইডিএল নামে একটি দল গঠন করবেন। সেই দল তারা জেল থেকে বের হওয়ার পরে জামাত ইসলাম এবং অন্যান্য আরো 6টি দল মিলে আইডিএল গঠন করলেন। সেই আইডিএল এর সভাপতি হলেন নাজাম ইসলামের মানে সভাপতি যিনি ছিলেন খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ, এবং দল গঠনের ঠিক এবং সেক্রেটারি ছিলেন আরেকজন, আর ও জামাত ইসলামী থেকে ছিলেন সহসভাপতি এবং সিনিয়র সহসভাপতি। এখন আমি ঠিক উদ্ধৃত করছি, কোট আনকোট, দল গঠনের ঠিক 1 বছর পরই 1977-এর 23 আগস্ট জামাত নেতৃবৃন্দের উদ্যোগে দলের কাউন্সিল বৈঠক আহ্বান করার রিকুইজিশন দেওয়া হলো। দলের চেয়ারম্যান এতে সম্মত না হওয়া সত্ত্বেও রিকুইজিশন মিটিং অনুষ্ঠিত হলো। কাউন্সিলের ওই মিটিং এ মাওলানা আব্দুর রহিমকে চেয়ারম্যান ও মাওলানা আব্দুস সোবহানকে সেক্রেটারি জেনারেল নির্বাচিত করা হয়, দুজনই জামাতের। অর্থাৎ 7 দলীয় সংগঠনের অস্তিত্ব বিপন্ন হয়ে গেল। আমি কিন্তু কোট আনকোট করছি। দলের সাবেক কর্মকর্তাগণ কিছুদিন বিভিন্নভাবে প্রতিবাদ ও আপত্তি উত্থাপন করতে থাকার পর তারা নিষ্ক্রিয় হয়ে গেলেন। মাওলানা সিদ্দিক আহমদ নেজামী ইসলাম পার্টিকে পুনরুজ্জীবিত করেন। আইডিএল দলটি জামাতের দখলে চলে আসে এবং সারা দেশের জামাতের জনশক্তি উৎসাহ উদ্দীপনার সঙ্গে সংগঠন সম্প্রসারণে তৎপর হয়। আনকোট। সংক্ষেপে সাহিত্যিক আপনি তো বললেন, সংক্ষেপে আসলে আপনার অভিমতটা বলবেন, মানে আপনি আসলে কি বোঝাতে চাইলেন? আমার অভিমতটা বলো। ঠিক একই ঘটনা ঘটেছিল 1987 সালে। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী তিনি যখন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উদ্যোগ গ্রহণ করেন, তখন বাংলাদেশে ইসলামী ঐক্য প্রচেষ্টার ইতিহাস অধ্যাপক গোলাম আজমের বইয়ে তিনি লিখেছেন কিভাবে তিনি সেই ঐক্য প্রচেষ্টাকে বন্ধ করে দিয়েছেন এবং সাঈদী সাহেবকে কিভাবে উমরায় পাঠিয়ে দিয়ে এই ঐক্য প্রচেষ্টা, এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠাকে উনি আটকাতে চেয়েছেন। এর দ্বারা আমি কিন্তু কোনো বক্তব্য দেই নাই। ওনাদের এই বিষয়গুলি জানার পরেও আমরা আশা করেছিলাম ওনারা অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, মাজলুম হয়েছেন, এটার প্রতি আমাদের সমবেদনা ছিল এবং আমরা চেয়েছিলাম যে এবার ইসলামিক বক্সগুলি এক বাক্সে আসবে। কিন্তু দেখা গেল অতীতের মতোই পুরো বিষয়টার নিয়ন্ত্রণ দেখা গেল যে ওনারা একদম। আমি আপনার বক্তব্যের এই পয়েন্টটা ধরতে পারছি। এতক্ষণ ধরে আসলে আপনার এই বক্তব্যের এই কনক্লুশনটাই আপনি আনলেন। আমি এটা নিয়ে কথা বলবো। আমি নীলুফা চৌধুরীর মনে আপনার কাছে দুঃখ প্রকাশ করছি, কারণ অনেকক্ষণ ধরে আপনি অপেক্ষা করছেন, কিন্তু এই আলোপটা আমি একটু কন্টিনিউ করে তারপর আপনার কাছে আসতে চাই, কারণ অনেকগুলো বিষয় তখন কথা বলার পয়েন্ট আমি পাবো। অ্যাডভোকেট আতিকুর রহমান, মানে যেই বিষয়টা শুধু সাহিত্যিকার তারিখ করেছেন সেটা না, এটা বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন গণমাধ্যমেও এই জিনিসগুলো দেখে থাকি সাধারণত, যে জামাত ইসলামী যখন কোনো জোট তৈরি করে দিন শেষে সেই জোটের মালিকানাটা জামাত ইসলামীর হয়ে যায়। মানে এটা এবারও কেন রিপিট হলো? আসলে কোথায় আসলে গলদ মনে করেন বা কোথায় আপনাদের স্ট্র্যাটেজিটা কাজ করে? দেখুন, এখানে কোথাও গলদ নাই আর কোথাও আমাদের ভুলও নাই। জামাতের নেতৃত্বে সর্বপ্রথম কোনো বৃহৎ জোট করেছি আমরা। উনি ওনার জায়গা থেকে বলেছেন এই ব্যাপারে আমাদেরও স্টাডি আছে, পর্যালোচনা আমাদেরও আছে। আমরা এখন 3 যুগ আগের ইতিহাসে আমরা যেতে চাই না, কারণ এই পর্যালোচনা আমরাও পড়েছি, আমাদেরও জানা আছে কখন কি হয়েছে। আমি নিজে একটা গবেষক, আমি এই বিষয়ের উপরে আমি গবেষণা শেষ করেছি, আমি এমফিল করেছি এই ঐক্যের বিষয় নিয়ে। সেদিকে যাব না, মূলত হচ্ছে আমরা সামনে এগোতে চাই। আমাদের এখন দেশটা গড়ার দায়িত্ব আমাদের। আমরা একটা ভালো আশা নিয়ে গিয়েছিলাম। দেখুন, আমাদের আমিরে জামাত গিয়েছেন না শায়েখে সরমানের দরবারে, আমাদের আমিরে জামাত গিয়েছেন কিন্তু ওনাদের কেন্দ্রীয় অফিস পর্যন্ত গিয়েছেন। এখন পর্যন্ত কিন্তু 2 আমিরের বহু তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং কারো বোঝাপড়ার মধ্যে কোনো গ্যাপ নাই। এখনো আমাদের সম্পর্ক আন্তরিক আছে, বোঝাপড়া ভালো আছে, আমরা সবাইকে জানি, বুঝি। যেহেতু আমরা সবাই একটা নির্বাচন সামনে আসছে, সবাই ভালো করতে চান, ওনাদেরও কিছু দাবি ছিল এবং সবাইকে অ্যাকোমোডেশন করতে গিয়ে কিন্তু আসলে যেহেতু আমাদেরকে নির্বাচনে বিজয়ী হতে হবে, মূল কথাটা হচ্ছে আসলে এখানে কেউ কারোর বিরুদ্ধে না এবং আমরা সবার জন্য আমরা আছি। আমাদের আদর্শ আমাদের জায়গায় আছে, সবাই জায়গায় আছে। যেহেতু নির্বাচনী সমঝোতা মূলত
এই সমঝোতা ওনারা হয়তো মনে করেছেন ওনাদের আসন সংখ্যা কম হয়েছে কিংবা ওনারা একটু বেশি আশা করেছেন, এই জায়গা থেকে সমস্যা আসার, বাকিগুলো ডালপালা দিয়ে এখন মূলটাকে ডেকে ফেলার চেষ্টা করা হচ্ছে, এটা আমরা আসলে ওইভাবে চিন্তা করছি না। আমাদের এখনো চেষ্টা থাকবে, ওনারা একসাথে আসবেন, জনগণের যে এই প্রত্যাশা ছিল চেষ্টার অংশটা নিয়ে আমি একটু পরে আসবো, কারণ লিয়াজো কমিটি কাজ করছে আমরা জানি, সেটা নিয়ে আমি আলাদা করে আসার চেষ্টা করব। আমি এই ফাঁকে একটু নীলোফার চৌধুরী বোন আপনার কাছে আসতে চাই। আমরা যখন এটার জন্য অপেক্ষা করছিলাম যে হ্যাঁ একটা জোটের খবর তারা জানাবে এবং প্রেস কনফারেন্সের ডেট হলো, সেটা আবার চেঞ্জ হলো, তারপর গিয়ে জানা গেল 11টা 10টা দল এবং ইসলামী আন্দোলন এর ভিতরে থাকছে না। তখন আসলে একত্রিত হওয়ার পর একটা বাক্য বলা হলো যে আমরা যারা জুলাইয়ের পক্ষের শক্তি তারা এক হলাম। যেটা জানতে চাচ্ছিলাম আসলে, বিএনপি তো জুলাইয়ের পক্ষের শক্তি তারা বরাবরই বলেছে, ওই সময় তাদেরকে দেখেছি, এখন আসলে পক্ষের শক্তি বিপক্ষের শক্তি কিভাবে হয়ে গেল? ওই যে বাগধারা পড়েছিলাম ছোটবেলা, যে কত বড় আমি কহে নকল হীরাটি, তাই তো সন্দেহ নয় ঠিক খাঁটি। আপনার বিএনপি 15.5 বছরে আওয়ামী লীগের সবচেয়ে বেশি কষ্টের হত্যা, গুম, খুন এইসবের শিকার হয়েছে। ছাত্র দলের ছেলেদের মেয়েদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয় নাই, অথচ গুপ্ত রাজনীতি যারা করেছে তারা দিব্যি থেকেছে। সেই গুপ্ত রাজনীতি যদি আপনার 24-এর মেন যে জায়গা হয়, আমার বলার কিছু নাই। বিএনপির সবচেয়ে শহীদের সংখ্যা সবচেয়ে বেশি, যত লোক মারা গেছে, এই যে বলে না 2000, 1500, 1400, এর মধ্যে সবচেয়ে বেশি বিএনপির লোকজন মারা গেছে, কারণ বাংলাদেশে বিএনপি বেশি মানুষ করে। তারপরে আপনার গুম, খুন, হুলিয়া সবকিছু মামলা, এক একজনের মামলা 400, 500, 600, 700। তা এই যে প্রায় 1.5 লক্ষ আপনার মামলা হয়েছে বিএনপির নামে বা আরো বেশি, সেই এত মানুষের নামে, সেইখানে যদি বিএনপি তাওয়া গরম না করতো, সেই তাওয়াটার মধ্যে একটা গরম তাওয়া, আপনার গ্যাস যদি চলেও যায়, গরম তাওয়াটার মধ্যে আপনি চাইলেই ডিম ভাজতে পারেন, চাইলেই আপনি একটা প্রাইমারি সব কাজ করতে পারেন। কিন্তু ঠান্ডা তাওয়ার মধ্যে কি করা যায়? যারা এত বড় বড় গল্প করে তারা কিন্তু অনেক সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই, এবং যারা এত বড় বড় গল্প করে তারা কিন্তু সবসময় তাদের ইতিহাস, তাদের অতীত, আজকে যেমন চরমোনাইকে নিয়ে যা হচ্ছে এরকমই ছিল। এই যে হঠাৎ করে পিস্টান দেওয়া, হঠাৎ করে একদম ইউটার্ন করা, হঠাৎ করে মানুষের সাথে, মানবতা তো হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, এর উপর কোনো ধর্ম হয় না। যে কোনো ধর্মের প্রথম কথাই হচ্ছে মানবতা। আমরা যাদের সাথে কাজ করলাম এতগুলা বছর, যাদের বিপদে আমরা পাশে থাকলাম, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই যে আপনি এতক্ষণ যে কথা হলো, কি কথা যে ধর্মীয়, আমরা তারা কতটাকে ধর্মীয় আপনার মেনে চলবে, শাসন নীতি মেনে চলবে, হ্যাঁ ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলবে, জি অনুশাসনগুলো, সেইখানে ধর্মে, তাদের ধর্মে দেখেন এতগুলো নারীকে মনোনয়ন, মানে নারীকে দিয়ে কাজ করান তারা, অথচ একটা নারীকে মনোনয়ন দেন নাই তারা, একটা নারীকে না। অথচ এই নারী, আমি যদি বলি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার পাশে কিন্তু বসে তারা বছরের পর বছর, 10 বছর, 20 বছর, 30 বছর তারা রাজনীতি করে এসছে। একজন নারীকেই কিন্তু প্রধান মেনে তারা কাজ করেছে। তখন ধর্মটা কোথায় ছিল? আমি যদি এই জিজ্ঞেসটা করি, তারা কি উত্তর দিতে পারবে? খালেদা জিয়া কি আপাদমস্তক একজন নারী ছিলেন না? তো এই যে তারা, তাদের যেটা প্রয়োজন ওইটাকেই ধর্ম হিসেবে ব্যবহার করে। যেমন জান্নাতি, কোন দলকে ভোট দিলেই জান্নাতে যাবে, ওপেন সিক্রেট, সূর্যকে থেমে রাখানো, এই জিনিসগুলো কি ধর্মে আদৌ আছে? ধর্ম কি বলে যে এই কথাগুলো বললে সে মানুষটা কতটা ধার্মিক হবে বা কতটা ধর্ম থেকে বিচ্যুত হবে? আমি এই কথাগুলো বলতে চাই না। আমি শুধু তাদের এই কথাটা বলতে চাই যে যার উপর দাঁড়িয়ে থাকলেন, যে বাতাস ছাড়া আমি 5 মিনিটও থাকতে পারবো না, অথচ বাতাসকে আমরা চোখে দেখি না। ঠিক বিএনপি আমার কাছে 24-এর এই আয়োজনে 24টার মধ্যে বিএনপি বাতাসের মতো ছিল, সব জায়গায় বিএনপি ছিল। কোথায় ছিল না? নিজের নেম প্লেট ফেলে দিয়ে আরেকজনের সঙ্গে সাধারণ মানুষ হয়ে গিয়ে আপনার আন্দোলন করাটার মধ্যে কতটা যে দেওয়া যায়, এটা একটা দেশের ওই দেশপ্রেমিক নাগরিকরাই শুধু বলতে পারবে, অন্য কেউ বলতে পারবে না। ওনারা তো সেই দল, আমি বলতে গেলে আমাকে গালাগালি করবে, আমি বলতে গেলে আমাকে বট বাহিনী দিয়ে জঘন্যতর কথা বলবে, তারপরেও আমি বলছি ওনারা তো সেই দল যারা তাদের প্রয়োজনে আল্লাহর নাম তাদের লোগো থেকে মুছে ফেলতে পারে। তো
তো এই যে তারা তাদের প্রয়োজনে, আমি তো প্রথম দিনই বলেছিলাম চরমুনায়ের রাজনীতিকে যে এক দল আপনার মাজারকে সম্মান করে, আরেক দল মাজারকে পুড়িয়ে ফেলে, শুধু তাকেই পুড়িয়ে ফেলে না, একটা লাশকে পুড়িয়ে ফেলে তুলে। তাহলে দুই দল কিভাবে, তাদের আদর্শ কোথায় এক? আপনার এই যে কাদেরিয়া, শিয়া, সুন্নি, এদের আদর্শ কি এক হয়? হয় না। ধর্ম শুধু থাকলেই হয় না, ধর্মের মধ্যে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা বিবেক। বিবেকটা যদি অনুপস্থিত রাখেন, আপনি যে ধর্মের কথাই বলেন না কেন, আপনার সুর কিন্তু বাজবে না। আমরা এই কারণেই ধর্মকে আর রাজনীতিকে একখানে করি না। আমরা যেটা বলি সেটাই করি, যেটা বলি না সেটা করি না। আমরা ততদিন পর্যন্ত আমরা বলতে পারবেন আমাদের সাথে যারা ছিল তাদের সাথে আমরা কোনো পিস্টান দিয়েছি নিজের প্রয়োজনে। আমাদেরকে বহুবার বলা হয়েছে যে বিএনপি যদি ওই অমুক দলকে ফেলে চলে আসতে পারে তাহলে বিএনপি 14তে ক্ষমতায় আসবে, বিএনপি যদি অমুক দলকে ফেলে আসতে পারে তাহলে 18তে ক্ষমতায় আসবে। বিএনপি কিন্তু কখনোই এগুলো আসলে ইতিহাসের সাক্ষী। এই কাজটা কখনো বিএনপি করতে পারে না। বিএনপি যদি কিছু করে নিজের দলের সঙ্গে করে, বিএনপি অন্য কারোর সঙ্গে এই কাজগুলো করে না, যেটা বলে সেটাই করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে এই দলটাকে এতটা স্নেহের মধ্যে রেখেছিল, সেই দল কিন্তু 24-এর 5ই আগস্টের পরে প্রথম বলেছিল যে এক জালিমকে ফেলে দিয়ে আরেক জালিমকে আনবো। অথবা আমরা বলতে চাই, আমরা মানুষ, আমাদের ভুল শুদ্ধ আছে, আমরা বলি না এটা যে আমরা যা করেছি সবই শুদ্ধ, আমাদের ভুল শুদ্ধ থাকতেই পারে, আমাদের মধ্যে চাঁদাবাজ 2-1 থাকতেই পারে, কিন্তু অন্য যারা বলে তাদের মধ্যে কি নাই? কিন্তু আমাদের আপনি অনেকগুলো পয়েন্ট বলেছেন। আমি এই সমস্ত পয়েন্টগুলো নিয়ে একটু অ্যাডভোকেট আতিকুর রহমানের ব্যাখ্যাটা শুনতে চাই। আমি বিরতিতে যাব, তবে একটা প্রশ্ন একটু করে রাখতে চাই, মানে কিছু কিছু বিষয়ের ভিত্তিটা তো এক থাকতে হয়। কারণ আমি যে তিনজনের সঙ্গে কথা বলছি তাদের একটা বড় পরিচয় হচ্ছে তারা প্রত্যেকেই জুলাই আন্দোলনের মাঠে ছিল, কিন্তু তারপর একটা জোট তৈরি করার পর এই বাক্যটা কেন বলা হচ্ছে যে জুলাইয়ের পক্ষের শক্তিগুলো এক হলাম? মানে জুলাই তো আসলে চুরি করার বিষয় না বা আমার করে নেওয়ার বিষয় না। আমি ব্যাখ্যাটা নিশ্চয়ই আপনার কাছে জানার চেষ্টা করব একটা বিরতির পর ফিরে এসে। দর্শক, আমরা আরও একটা বিরতি নিচ্ছি 71 জানালে, আমাদের সঙ্গে থাকবে। তিনজনকে জানিয়ে রাখি আমরা আয়োজনের একেবারে শেষ ধাপে আছি, শেষ করব। সবারই একটু মন্তব্য নিতে চাই। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনি শুনছিলেন নীলুফা চৌধুরী মনি অনেকগুলো বিষয় বলেছেন যেগুলো প্রায় আপনাদের বিরুদ্ধে শোনা যায়। তার ভিতরে সবচেয়ে বেশি যেটা শোনা যেত সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া, বিএনপি, আপনারা দীর্ঘ সময় রাজনীতি করেছেন, কিন্তু আপনাদের এত বড় রাজনৈতিক দল জামাত ইসলামী কোনো নারী প্রার্থী আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এবং দ্বিতীয় যে অভিযোগটা ছিল, আসলে আপনারা আপনাদের প্রয়োজনে ধর্মের যে নাম, ধর্মের যে লোগো, যেগুলো আমরা সাধারণত রাজনৈতিক লোগোতে দেখি, সেটা পাল্টেও ফেলতে পারেন নিজেদের স্বার্থে, এরকম অভিযোগও আসে। জি, ছোট করে। জি দেখুন, সময় কম। নীলুফা আমাদের মানে আমাদের সিনিয়র রাজনীতিবিদ, যথেষ্ট সম্মান আছে। আমি প্রায় 2 ডজন টক সংসদে একসাথে করেছি। জি, আপা কিছু রাজনৈতিক বয়ান মুখস্থ করেছেন, প্রশ্ন যাই হোক ওনার অ্যান্সারটা কিন্তু একই বয়ানে থাকে। আজকে উনি সেই একই কথা গেছেন, গুপ্ত বলেছেন বাংলাদেশের মানুষই মূলত স্বীকৃতি দিবে বিগত সময়ে জামাত ইসলামের ভূমিকাটা কেমন ছিল। বেগম খালেদা জিয়া যখন তার বাসার সামনে মানে টাক দেওয়া হয়েছিল, সেখানে বিক্ষোভ করতে গিয়ে শিবির নেতা মনসুর শহীদ হয়েছে। কোন আন্দোলনে সেখানে আমরা ছিলাম না। শুধু এগুলো বলে অন্যকে আন্ডার এস্টিমেট নিজেরা কিন্তু বড় হওয়া যায় না। এগুলো উনি বলেছে, সবসময় বলেন, বলার জন্য বলেন, আসলে এটি ওনার নিজের একটা অবস্থান এরকম না। দেখুন, আমরা যদি বলি জামাত ইসলামী কখনো আমাদের জায়গা থেকে অবস্থান আমরা পরিবর্তন করিনি। জামাত তার একটা নিজস্ব রাজনীতি আছে, আমরা সবসময় সহনশীল রাজনীতি করি, সবাইকে আমরা ধারণ করে রাজনীতি করি। এবং জামাত ইসলামী যতগুলো অভিযোগ সবাই দিচ্ছেন, অনেকে জামাত ইসলামীকে না জেনেই দিচ্ছেন। এবং যেটা আমি বলেছেন নারী প্রার্থী নিয়ে, এটি জামাতে আলোচনা চলছে, এখনো আমাদের সিদ্ধান্ত হয়নি। আমরা ইতিমধ্যে অনেকগুলো পরিবর্তন আমাদের এসেছে, আশা করি এটি ব্যাপারে আমাদের দল নানাভাবে সরিয়ে দৃষ্টিভঙ্গিগুলো সামনে রেখেই সিদ্ধান্তে আসবেন। এটি আলোচনা, এখনো আমাদের সিদ্ধান্ত আমরা উপনীত করতে পারিনি। যেটা আমরা বলতে চাই আপনাকে, যারা আমরা এখানে আছি, আসলে আমরা সবাইকে আমাদের দেশটাকে আমাদের গড়া প্রয়োজন। যেটা আপনি বলেছেন আমাকে যে আমরা কেন জুলাই ঐক্য, দেখুন এখন পর্যন্ত বিএনপি জুলাইকে ধারণ করতে পারে না। তাদের জুলাই সনদে আপত্তি, তাদের গণভোটে আপত্তি, তাদের সংস্কারে আপত্তি, আধিপত্যবাদী গোষ্ঠীদের আপত্তি। যারা এত আপত্তি করেন তারা তো নতুন রাষ্ট্র গঠন করতে চান না,
তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান না। তো যারাই আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, যারাই রাজনৈতিক সংস্কার চাচ্ছেন, যারা জুলাই সনদ চাচ্ছেন, যারা হ্যাঁ ভোট চাচ্ছেন, তাদেরকে নিয়ে মূলত আমাদের ঐক্য। এই জন্য আমরা বলেছি এটা হচ্ছে আমাদের বিএনপি তো আজাদির জোট, এটা আমাদের হাবুটের কথা গোলামীর বলেছে, জোট নয়। বিএনপি তো হাবুটের কথা বলেছে। ওনারা সব বাধ্য হয়ে বলেন, যখন জনমত ভিন্ন তখন বলেন। কেন কেন বলতে হবে এটাকে বলেন তো? কেন ওনাকে বলতে হবে যে আমরা হাবুটের পক্ষে? তার মানে ওনারা হাবুটের পক্ষে ছিলেন না, যখন জনমত দেখলো যে না এটা না হলে যেটা বলে না, তখন ওনারা মানে বলেছেন। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনি খুব ভালো এটা জানেন যে এখন আসলে একটা শব্দ খুব চলছে, বট বাহিনী। যে কোনো সত্যকে মিথ্যা বা মিথ্যাকে সত্য পরিণত করার জন্য বট বাহিনী আসলে ভার্চুয়াল মিডিয়াতে ঝাঁপিয়ে পড়ে। এই বট বাহিনী আমাদের চেয়ে বিএনপির বেশি। বিএনপি এটা ফেক বট বাহিনী বানিয়েছে এখন, যারা ফেক ফটোকার্ড দিয়ে বিভ্রান্তি ছড়ায়। এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা বট বাহিনী লালনও করি না, আমি বরং বিএনপি ঘোষণা দিয়ে অফিসিয়াল বট বাহিনী তৈরি করেছে। এবং যারা ফেক ভাবে বিভিন্ন পত্রিকা লোগো ব্যবহার করে ফেক দিয়ে আবার টকশোতে কথা বলে। আমি যদি একটা অভিজ্ঞতা শেয়ার করি, মানে আমাদের 71 টেলিভিশনে নিয়মিত আয়োজন হয় ফেক নিউজ স্ক্যানার, সেখানে আমরা অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য প্রয়োগ করার চেষ্টা করি। এবং আমরা যখন রিউমার স্ক্যানার, বুম বাংলাদেশ, ফ্যাক্ট ওয়াচ এদের পরিসংখ্যানগুলো দেখি, সবচাইতে বেশি অপতথ্যের শিকার হচ্ছে বিএনপি। তো তারা বট বাহিনী দিয়ে নিজেদের বিরুদ্ধে নিজেরাই অপপ্রচার করবে না। দেখেন এগুলো কারা করেছে? এগুলো আমরা করেছি, তাপমান আছে আপনার কাছে? না, এটা তো আপনাদেরকে টার্গেট করা হচ্ছে না, বট বাহিনী। 20 কোটি মানুষের দেশ, কারা করে এগুলো বলুন? আমরা দলগতভাবে কোনো সমর্থন করি না। দেখুন আমাদের আমির বারবার বলে আসছেন যেগুলো আমরা কখনো পারস্পরিক শ্রদ্ধাবোধ আমরা নষ্ট করতে চাই না। এটি একটা অপপ্রচার, এটা এক ধরনের তথ্য সন্ত্রাস। এই ধরনের কোনো কাজ আমরা করি না। এখন বাংলাদেশে বহু মানুষ অনলাইনে আছেন, কে কোথায় কার নাম ব্যবহার করেন, এই দায়িত্ব আমরা নিব কেন? আমরা কখনো এটাকে স্বীকৃতি দিচ্ছি না, এর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। যদি কেউ করে থাকে তার দায়িত্ব সে করেছেন, কিন্তু আমরা কখনো এটিকে সমর্থন করার কোনো সুযোগ নাই। আর সবশেষ ছোট করে একটা বিষয় একটু বলবেন, তারপর আমি আপনার সঙ্গে আলাপটা শেষ করবো ছোট করেই। যখন আসলে বলা হলো যে বিএনপি যেহেতু সাথে নেই, আপনারা 10 দল একসাথে আছেন, আপনারা জুলাইয়ের পক্ষে শক্তি, এখন তো ইসলামী আন্দোলন আপনাদের সঙ্গে নেই, ইসলামী আন্দোলন কি জুলাইয়ের বিপক্ষে চলে গেল? এখন আমরা কথা ওই বলছি না, আমরা বলি যে ইসলামী আন্দোলন তারা আছেন, আমরা একসাথে কাজ করেছি এখানে। আচ্ছা, ইসলামী আন্দোলন তারা এখন গিয়েছেন তাদের বোঝাপড়া না হওয়ার কারণে, ঠিক না? তারা কি আমাদের বিরুদ্ধে অবস্থান করতেছেন? তারা তো আমাদের বিরুদ্ধে না, তারা একটা রাজনৈতিক কারণে তারা সেখান থেকে এখন তা আলাদা হয়ে গিয়েছেন। তাদেরকে আমরা দূরে সরে দিব কেন? কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় জুলাই সনদের পক্ষেই ইসলামী আন্দোলন ছিলেন, এটা অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু বাকিদের অবস্থানটা এখনো পরিষ্কার না আসলে। আচ্ছা, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আমি সব শেষ 5 থেকে তারিখ আপনার একটা মন্তব্য নিব। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে প্রায় রাতে 9টার দিকে একটা সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি বলেছেন আপনাদের জোটে না থাকার বিষয়টা একেবারে অনাকাঙ্ক্ষিত এবং আপনাদেরকে ফেরাতে লিয়াজো কমিটি কাজ করবে, ইনফ্যাক্ট করছে। কোনো ফোন পেয়েছেন বা কোনো লিয়াজো কমিটি কিছু বলেছে, যদি শেয়ার করা যায় আর কি, কোনোভাবে চেষ্টা চলছে কি আপনাদেরকে ফেরাতে? প্রথমত যে অনাকাঙ্ক্ষিত উনি বলেছেন, আসলে এটা অনাকাঙ্ক্ষিত, এটা আমরাও আশা করিনি। আমরা চেয়েছিলাম শেষ সময় পর্যন্ত যে এটা ইতিবাচক আমরা থাকতে চেয়েছি, এবং আপনার অনুষ্ঠানেও আমি বলেছিলাম আমি ইতিবাচক থাকতে চাই, আমাদের আন্দোলন ইতিবাচক ভাবেই এখনো পর্যন্ত অপেক্ষা করছি। যাই হোক, সব অনাকাঙ্ক্ষিত ঘটনারই কিন্তু একটা কাঙ্ক্ষিত ফলাফল থাকে। দেখুন, আমাদের দেশে নদী ভাঙন আমাদের জন্য খুব কষ্টের, কিন্তু এই নদী ভাঙনের ফলাফলে আমাদের জন্য একটা সুখকর একটা অভিজ্ঞতা নিয়ে আসে। উড়ির চর, তারপর এই নিঝুম দ্বীপ, এরকম বড় বড় বিশাল ভূমি জেগে উঠছে সেই বঙ্গোপসাগরে। আপাতত কষ্ট হচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় এটা একটা সুফল জাতীয় জীবনে আমাদের। মানে আপনারা আসলে এই অনাকাঙ্ক্ষিতের মধ্য থেকে কাঙ্ক্ষিত একটা সাফল্য। আমি সর্বশেষ একটা বার্তা আমি সকল দর্শকদেরকে দিতে চাই। একটা হচ্ছে যে রাজনৈতিক মতভেদ থাকবে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধকে অক্ষুণ্ণ রাখতে হবে, এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা অন্য দলের উপরে অপপ্রচার করে, সেই অপপ্রচারের মধ্য দিয়ে কোনোদিন সত্য প্রতিষ্ঠিত হয়নি। মিথ্যার মাধ্যমে কখনো সত্য প্রতিষ্ঠিত হয় না। সে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল নেতাকর্মীকে মানে একেবারে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, অন্য কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের চরিত্র হনন করা কিন্তু আমাদের কাজ না। এবং অন্য যারা করছে তারা যদি করেও
আপনারা ধৈর্য ধারণ করবেন জি। এবং এর মাধ্যমেই আমরা একটা সুন্দর বাংলাদেশ তৈরি করবো চমৎকার। ইনশাআল্লাহ। আপনার এই বার্তাটা সত্যি খুব প্রশংসনীয়। আমি সব নীলুফা চৌধুরী মনি। এখন একটা নতুন অভিযোগ, আসলে গেল কয়েকদিন ধরেই এই অভিযোগগুলো, বট বাহিনীর অভিযোগগুলো শুনতে হয় এবং এখন আসলে বলা হচ্ছে বিএনপি নাকি আলাদা বট বাহিনী আছে। আপনাদের দিক থেকে যদি ছোট করে 2 মিনিটের জন্য কোনো ব্যাখ্যা দিয়ে দিতে পারেন। জি। তাহলে বিএনপি যদি এই বট বাহিনী বানাতে পারতো, তাহলে আমি খুব দুঃখক্রান্ত হৃদয় নিয়ে বলতে হতো না যে আমার 70 প্রজন্ম একসাথে করলেও বোধহয় এত গালি শুনে নেয় আমি যত গালি গত 2-3 মাসে শুনেছি। এবং আমি আরেকটা প্রমাণ দেই, আওয়ামী লীগের সময় আমার যারা টকশো দেখেন, আমি কিন্তু এই একই ল্যাঙ্গুয়েজে কথা বলতাম। আমি জীবনের কোনো ভয় পাই না। জীবন আল্লাহ নেওয়ার মালিক, আল্লাহ দেওয়ার মালিক, আমি এটা বিশ্বাস করি। সেইখানে আওয়ামী লীগের সময় যখন আমি অনেক কথা বলতাম, তখন অনেকেই আমাকে লিখতো আমার ফেসবুকে। আমার ফ্যান পেজটা বেশ মানে জনপ্রিয় একটা ফ্যান পেজ সেখানে, এবং সেটা আপনার ভেরিফাই করা। সেইখানে লিখতো মাঝে মাঝে যে আমি ম্যাডাম বা আপা, আমি ছাত্রলীগ করি বা আওয়ামী লীগ করি, কিন্তু আপনাকে পছন্দ করি। তখন আমি সেটা বুঝতাম না। পরবর্তীতে এখন যখন তারা আমাকে গালাগালি করে, তখন আমি বুঝি যে এটা ছিল সেই তখনও বট বাহিনী। তারা তখন গুপ্ত রাজনীতি করত, তারা আওয়ামী লীগ বা ছাত্রলীগের মুখোশে থাকতো, যে কারণে এই কথাগুলো বলতো। আজকে যখন আমার বয়স আরো 20 বছর বেড়েছে আওয়ামী লীগের চলে যাওয়ার পরে, আমার তো এত গালি শোনার কথা না এই বয়সে এসে। আমি এই বয়সে এসে গালি খাচ্ছি। আপনার বক্তব্য। আমার বিএনপির দলের লোক যদি, যারা আমাকে শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে, তাদের বোনকে আরেকজন গালি দিচ্ছে, তারা যদি বট বাহিনী হতো, বানাতে পারতো, তাহলে তারাও কিন্তু পাল্টা গালি দিতে পারতো। তারা কিন্তু পাল্টা গালি দিতে পারে না। একদম। আমি আমার জীবন দিয়ে আপনার আপনাকে বক্তব্য বুঝিয়ে একেবারে দিই। স্পষ্ট এবং আমি আসলে এটা আরো একটু দীর্ঘ করতাম সময়টা থাকলে। আমি ইলিয়াস খান, 1 মিনিটের মধ্যে আপনার একটু মন্তব্য নিতে চাই। আমরা অনেক ধরনের আলাপ শুনলাম জোট নিয়ে, রাজনৈতিক দল হিসেবে জামাত নিয়ে, এবং সবশেষ আলাপ গিয়ে ঠেকলো বট বাহিনীতে। ছোট করে যদি আপনার অবজারভেশন দিয়ে আলাপটা শেষ করি। না, এই যে পরস্পর কাদা ছোড়াছুড়ি, পরস্পরকে গালাগালি, এই যে জামাত ইসলাম যে নেতা আছে তিনি অস্বীকার করেন বট বাহিনী, আপা বললেন বট বাহিনী আছে, এগুলোর বাইরে গিয়ে আপনার সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। জি। ধরুন আওয়ামী লীগের গত 15 বছর দুর্বিনীত শাসনে যে এখন মানুষ 2 দলের লোক বিয়েও দাওয়াত করা যায় না, এক দল গেলে আরেক দল যাবে না, এই সংস্কৃতি বাংলাদেশ ছিল না। কিন্তু আগে অনেক রাজনৈতিক সংস্কৃতি অনেক ভালো ছিল, সবগুলো জাতীয় প্রতিষ্ঠানকে নষ্ট করে দিয়ে গেছে। এর একটি হচ্ছে এই রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করে দিয়ে গেছে আওয়ামী লীগ। সুতরাং আমি বলতে চাই, যে অভিযোগ করেছে আপা, যে অভিযোগ জামাত ইসলামের ভাই করেছে, এগুলোর বাইরে গিয়ে সব রাজনীতিবিদদের নিজেদের সম্মান নিজেদেরকে রক্ষা করতে হবে। একদম। আপনার এই কাউকে গালাগালি, নিজেদের সম্মান নিজেদের রক্ষা করতে হবে, সুস্থ রাজনৈতিক ধারা ফিরিয়ে আনতে হবে, এবং এই প্রত্যাশা নিয়ে আজকের পর্বটা শেষ করছি। এবং দর্শক বলে রেখে, এতক্ষণ এই স্টুডিওতে আমাদের সঙ্গে ছিলেন ডেইলি টাইমস অফ বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান, ছিলেন বিএনপি দলীয় সাবেক এমপি নীলুফা চৌধুরী মনি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়েখতেখার তারিক, এবং ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান। আগামীকাল দেখা হবে 71 জানুয়ারির নতুন ইস্যু নিয়ে। সঙ্গে থাকবেন।